সাউন্ড কি দেওয়া আছে না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আজকে অলরেডি আমি একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম আগে ভাগে, তোমরা সবাই ওটা হয়তো আশা করি পাইছো, তাই না? আজকে আহ, আমাদের অন্তর ভাইয়ের একটা ক্লাস ছিল এই রুমে। তো অন্তর ভাইয়ের ক্লাসটা শেষ করতে লেট হয়ে গেছে, মানে হচ্ছে ভাই একটু লং টাইম পড়াইছে। তো এটা পড়াইতে যে আমরা দেরি 30 মিনিটস দেরি করে শুরু করছি, মানে আমরা ক্লাস টাইমটাই রিশিডিউল করছি, চেঞ্জ করছি। তো অন্তর ভাই বায়োলজি পড়াচ্ছিল আজকে, ওই ক্লাস 10-এর বাচ্চাদের, তোমার লক্ষ্য জিপিএ 5-এর। তো ওদের তো অনেক মানে অনেক পড়াইতে হয়, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টাও ক্লাস হয়। তো এটা করতে যে একটু দেরি হয়েছে। তো তোমাদের কোনো সমস্যা নাই তো না? আমি ভালো আছি ভাইয়া। একটু দৌড়ের উপর ছিলাম, এই ক্লাস শেষ করে ওইটা শেষ করে এখানে, তারপর আবার হ্যাঁ আজকে এটাই শেষ। ধরো যে আজকে বিকাল থেকে আমি পড়াইতেই আছি শুধু। তো আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, এবং আজকের টপিকটা আহ আমি কি বলবো, আজকের টপিকটা বেশ ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। এবং এখান থেকে তোমরা দেখবা শুরুর অংশ থেকে, দেখো ভাইয়া শুরুর প্রথম অংশটা থেকে এমসিকিউ পাবা, প্রথম অংশটা থেকে তোমরা এমসিকিউ পাবা, বেশ এমসিকিউ পাবা। আর দ্রাবক নিষ্কাশন থেকে সিকিউ আসবে, কিন্তু আসার সম্ভাবনা একটু কম। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি অনেক ভালো আছি। আচ্ছা, তো হ্যাঁ শীতের রাতে একটু কষ্ট হয়ে যায়, হ্যাঁ সমস্যা নাই। এখন এই যুগের ছেলে পেলে তোমরা পড়াশোনা তো রাত 12টা পর্যন্ত তোমরা পড়ো, তাই না? পড়ো না? পড়ে টোরে খেয়ে দিয়ে একদম ঘুম, মানে খেয়ে দিয়ে পড়ে টোরে নামাজ পড়ে ঘুম, এই হচ্ছে আমাদের রুটিন হওয়া উচিত। তো আমি কিন্তু আগে ভাগে বলে দিচ্ছি যে তোমরা একটু ইয়ে করবা, খেয়ে দিয়ে একদম রেডি হয়ে আসবা। তোমরা সবাই আশা করি এটা শুনছো। পিএইচ এই চ্যাপ্টারের না ভাইয়া, পিএইচ এই চ্যাপ্টারের না। আহ দ্রাব্যতার অংশ থেকে প্রশ্ন আসে। আজকে কেমিস্ট্রি বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, না আমি অনেক টায়ার্ড না, আমি এখনো সতেজ আছি। আগের ক্লাস করো নাই, সমস্যা নেই, আজকের নতুন টপিক, আজকের টপিক একদম নতুন, সুতরাং আগের ক্লাস যদি নাও করো ভাইয়া তাও আজকের ক্লাসটা বুঝবা। আর আয়ন শনাক্তকরণ এটা আমরা এর পরের লেকচারে আলোচনা করব। হ্যাঁ, আয়ন শনাক্তকরণ এটা আমরা একদম লাস্টের দিকে রাখছি, যাতে করে তোমাদেরকে হাতে কলমে দেখায়ও কিছু করতে পারি, বুঝছো? আয়ন শনাক্তকরণে প্রায় বিক্রিয়া আছে অ্যারাউন্ড 32, 32টা বিক্রিয়া আছে, বুঝতেছো কতগুলা বিক্রিয়া? তো এটা আমরা খুব টাইম নিয়ে খুব সুন্দর করে আমরা লং টাইমে পড়াবো। তো যেহেতু আজকের এই ক্লাসটা অনেক দেরি হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে না, টপিকটা চেঞ্জ করে দেই। আজকে এমন একটা টপিক পড়াবো যেটা আমরা আস্তে ধীরে করে শেষ করতে পারবো। এই সবাই কি আমার কথা শুনতেছো? হ্যাঁ, সবাই তো শুনতে পাচ্ছে। আচ্ছা, জাল টাকার ওটা পড়াইছে, সমস্যা নেই, আমরা জাস্ট 5 মিনিট টাইম নিব, যথেষ্ট, এর বেশি আর লাগবে না। যাক আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। তো জাল টাকার পাসপোর্ট শনাক্তকরণ এটা এখানে আছে, হালকা করে একটু আছে, আমি জাস্ট বেশি হলে 5 মিনিট নিব, আর বাকি পুরো সময়টা দ্রাবক নিষ্কাশন নিয়ে কথা বলবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সিএম পরীক্ষা একদম ফার্স্ট হয়েছে, সিএম না তো কি যেন ভুলে গেলাম, দেখলামই না। আচ্ছা, তো আমরা শুরু করি ভাইয়া। দেখো, আমরা যখন জাল টাকা শনাক্ত করতে যাই, এটা আসলে এই টপিকটা আগের টপিক, মানে তোমরা কোয়ার্টার 1-এ যেটা পড়ছো ওটারই টপিক, বাট আমার মনে হয়েছে যে এটা রেখে দিলে খারাপ হয় না। তো আমরা যেন কিভাবে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণ করতাম তোমাদের মনে থাকার কথা। একটু জাস্ট যারা পড়ছো তারা আরেকবার দেখে নাও, আরেকবার একটু মনে করে নাও, আর যারা পড়ো নাই তাদের তো ভালো হয়েছেই। খেয়াল করে দেখবা, প্রত্যেকটা প্রত্যেকটা টাকা এবং পাসপোর্টের মধ্যে একটা স্পেশাল তোমার কেমিক্যাল সাবস্টেন্স থাকে। এই কেমিক্যাল সাবস্টেন্সটাকে আমরা বলি ফসফোর। এদেরকে আমরা কি বলি ভাইয়া? ফসফোর বলি, ফসফোর। এই ফসফোর গুলোর কাজ কি জানো? এই ফসফোর গুলোর কাজ হচ্ছে, যখন ইউভি রশ্মি এর উপরে আপতিত করা হয়, হ্যাঁ ক্লাস মাত্র শুরু হলো, দেখো ভাইয়া ইউভি রশ্মি যখন আমরা আপতিত করি তখন দেখা যায় এই স্পেশাল ফসফোর গুলা, যেমন দেখো এখানে 100-100-এর মধ্যে একটা ঝিকিমিকি কিছু একটা দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, মুজিব বর্ষ আমরা মুছে দিব, কিন্তু এখন পর্যন্ত এটা আছে, এখন পর্যন্ত টাকাগুলাতে এটা আছে, তো সমস্যা নেই।
তো এটা রাখতেই পারি। আমরা এত কট্টর না হই ভাইয়া দেখো। তো এখানে ২০০ লেখা আছে, এখানে ৫০০, এখানে ১০০০ লেখা আছে। এই জায়গাগুলাতে বিশেষ কিছু ফসফর দানা বা কেমিক্যালস ব্যবহার করা হয়। আরো ব্যবহার করা হয়। এই যে দেখো এই জায়গাটাতে, এই নিচের এই জায়গাটাতে। ঠিক আছে? এই জায়গাগুলোতে না বিশেষ কিছু পদার্থ ব্যবহার করা হয়। যেই পদার্থটা যখন আমরা ইউভি রশ্মির আন্ডারে রাখি, ইউভি রশ্মিরা যখন পড়ে, আমরা জানি ইউভি রশ্মির শক্তি কিন্তু ভাই অনেক বেশি, তাই না? সবচেয়ে বেশি শক্তি গামা রশ্মির, তারপরে ইউভি রশ্মির, তারপরেই আমরা জানি এক্স-রে, তারপরে ইউভি। আচ্ছা, ইউভি রশ্মিটা যখন ফেলা হয় তখন এই ফসফর দানাটা এনার্জি শোষণ করে। এনার্জি শোষণ করে একটা নির্দিষ্ট মাত্রার তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করে। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে না, সমস্যা নেই। তো এটা নির্দিষ্ট মাত্রার তরঙ্গদৈর্ঘ্য কি করে ভাইয়া? বিকিরণ করে। তো খেয়াল করে দেখো এই যে ফসফর দানাটা আছে, এটা আমি খুব বেশি সময় নিচ্ছি না। এটা একটা অপটিক্যাল সেন্সর হিসেবে কাজ করে। তাহলে যদি বলা হয় যে টাকা বা পাসপোর্টে অপটিক্যাল সেন্সর হিসেবে কি কাজ করে ভাইয়া? তাহলে তোমরা বলে ফেলবা বেশ কিছু ফসফর নামক রাসায়নিক পদার্থ, ফসফর। আচ্ছা, এর উপরে ইউভি রশ্মি বা আমরা যদি হাই এনার্জির ফোটন দিয়ে আঘাত করি তখন ইলেকট্রনগুলা উচ্চতর শক্তি স্তরে গমন করবে এবং সেইখান থেকে আবার শক্তি বিকিরণ করবে। এবং আমরা জানি এই ফসফরগুলা একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যেই শক্তি শোষণ করতে পারে এবং একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যেই শক্তি বিকিরণ করতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, আয়ন শনাক্তকরণটা প্র্যাকটিক্যালে আসে। আমরা খুব সুন্দর করে লাস্ট লেকচারে ওটা যেয়ে পড়াবো। ঠিক আছে? নোট করার দরকার নাই। এটা জাস্ট তোমরা রিডিং পড়বা। তো খেয়াল করে দেখবা যখনই সে শক্তিটা শোষণ করলো, ভাইয়ারা মনোযোগ দিয়ে দেখো। এই যে ধরো যে ইলেকট্রন গুলা এই লেভেলে আসছিল, এটাকে আমরা বলে থাকি গ্রাউন্ড লেভেল। এটাকে আমরা কি বলি? গ্রাউন্ড লেভেল। অর্থাৎ সর্বনিম্ন শক্তি সম্পন্ন অবস্থায় যে ইলেকট্রন গুলা থাকে বা যে লেভেলটা, ওই লেভেলটাকে আমরা বলে থাকি গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেলে ধরো এই ইলেকট্রন গুলা আছে। তো যখনই এখানে ইউভি রশ্মি এসে আপতিত হয়, এই তো দেখো ভাই ইউভি, এটা মানেই কিন্তু ফোটন। আমরা জানি এরা হচ্ছে ফোটন। তো ফোটন কণাটা এসে যখন এই ইলেকট্রনটাকে আঘাত করবে, তো ইলেকট্রনটা কি করবে? একটা জাম্প দিবে। এইখানে ইলেকট্রনের কি হবে? একটা জাম্প হবে। এই জাম্প দিয়ে সে এক্সাইটেড স্টেটে পৌঁছাবে। এক্সাইটেড স্টেটে পৌঁছাবে। ঠিক আছে? এক্সাইটেড লেভেলে পৌঁছাবে। হ্যাঁ, জাল, টাকা, পাসপোর্ট দুইটার মধ্যেই। তো খেয়াল করে দেখো এই যে ইলেকট্রনটা যখন আসলো তখন খুব বেশি সময় এরা নেয় না। উইদিন 10⁻⁻6 সেকেন্ডস। খুব মনোযোগ। 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে এই ইলেকট্রন আবারও নিচের দিকে নেমে আসে। তো নিচের দিকে যখন নেমে আসে তখন সে আরেকটা বর্ণের ফোটন সে বিকিরণ করে। এই বর্ণটা এক একটা নোটের জন্য এক এক রকম। তো এটা কি আমরা কি করি? এটাকে আমরা সেন্সর দিয়ে, যে মেশিন আছে সেই সেন্সর দিয়ে আমরা ডিটেক্ট করি। তো যদি ডিটেক্টেড হয় তাইলে বুঝবো যে এটা আসল, আর যদি ডিটেক্টেড না হয় তাহলে এটা বুঝবো কি নকল। আর এটা মাথায় রাখবা, আমাদের সেন্ট্রাল ব্যাংক যে দক্ষতার সাথে এই ফসফর গুলাকে টাকার মধ্যে দিয়ে দিতে পারে, যারা জাল বানায় তারা কিন্তু এত খরচ করে এই নোট বানাইতে পারে না। বুঝতে পারছো? এক একটা নোট বানাইতেও কিন্তু অনেক খরচ হয়। তো সেন্ট্রাল ব্যাংক যত দক্ষতার সাথে কাজটা করতে পারবে, যারা জাল বানাবে তারা কিন্তু এত দক্ষতার সাথে এটা করতে পারবে না। তো দেখা যায় ওইটা সেন্সরে খুব ভালো করে ধরা পড়বে। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা ছিল জাল। তো আশা করি বুঝতে পারতেছো, ইলেকট্রন সে শক্তি শোষণ করলো, আবার সে শক্তি বিকিরণ করলো। বিকিরণ করলে আমরা একটা নির্দিষ্ট বর্ণ দেখতে পাবো। বুঝছো? আমরা একটা নির্দিষ্ট বর্ণ দেখতে পাবো। আচ্ছা, আর এই ঘটনাটা যেটা ঘটছে, এই ঘটনাকে আমরা বলি প্রতিপ্রভা। ভাইরা একটু মনে রাখো, এটাকে আমরা কি বলি? প্রতিপ্রভা বা অনুপ্রভা। তো আজকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে শুরুতেই। একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা একটু লিখে নাও, এই অংশটা লিখে নাও। লিখে নেওয়ার পরে আমি হোমওয়ার্কটা দিয়ে দিব। আর জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণের কাজ এখানেই শেষ। তারপরে আমরা যাবক নিষ্কাশনে যাব।
হ্যাঁ, শাওন ভাইয়া পড়াইছিল। এর কোয়ার্টার 1 এ পড়াইছিল। না, যে এখন আসছো সে খুব বেশি দেরি করে ফেলো নাই। আচ্ছা, লেখা শেষ? তাইলে তোমাদেরকে একটা SW দিয়ে দিচ্ছি ভাইয়া। SW টা লিখে নাও। SW টা হচ্ছে এটা। লুমিনেসেন্স, তারপরে হচ্ছে ফসফোরেসেন্স, ফসফোরেসেন্স, আর আরেকটা হচ্ছে আরেকটা টার্ম আছে, এটা আমি মনে করতে পারতেছি না। লুমিনেসেন্স, ফসফোরেসেন্স, আর এটা হচ্ছে ইনকান্ডিসেন্স। এই দেখো বানানগুলো বুঝতেছো কিনা? ইনকান্ডিসেন্স, SCENC। এর পার্থক্য এটা সবাই একটু লিখে নিয়ে যাও। প্রত্যেকে এটা লিখো। লুমিনেসেন্স, ফসফোরেসেন্স, ইনকান্ডিসেন্স, এই তিনটা জিনিস তোমরা চ্যাট জিপিটি থেকে অথবা উইকিপিডিয়া থেকে বাংলায়, ইংলিশে, যে ইচ্ছা, যে কোনো ভাষা ইচ্ছা সেই ভাষায় লিখতে পারো। ঠিক আছে? এবং আমি চাইবো প্রত্যেকে এই তিনটা লিখবা। ইনকার্ডিসেন্স, ও আরেকটা ফ্লোরেসেন্স, ও আরেকটা আছে তো ফ্লোরেসেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওইটাই আমি খুঁজতেছিলাম। তার মানে এখানে অনেকগুলো টার্ম আছে, তাই না? ফ্লোরেসেন্স। দেখো এই টার্মগুলো তোমরা একটু শিখবা। লুমিনেসেন্স, ফসফোরেসেন্স, ফ্লোরেসেন্স, ইনকান্ডিসেন্স, এই চারটা টার্ম। হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা, তো এর পার্থক্য SW না বোঝার কিছু নাই। এগুলো জাস্ট তোমরা গুহ স্যারের বই থেকে বা পাবা অথবা ইন্টারনেটে সার্চ করবে। আমি বলে দিচ্ছি ভাই, তোমরা ইন্টারনেটে সার্চ করবা। লুমিনেসেন্স, ফসফোরেসেন্স, ফ্লোরেসেন্স, ইনকান্ডিসেন্স, এই চারটা টার্ম তোমরা জাস্ট ডেফিনিশন লিখবা। বুঝতে পারছো এগুলা বলতে কি বোঝায়? জাস্ট ডেফিনিশন একটার পর একটা লিখবা, তাইলেই হবে। বুঝছো? আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই তো সেম জিনিস আমরা কিভাবে কিভাবে ব্যাখ্যা করি। এই তো বিভিন্ন ফসফর দানা হিসেবে, ফসফর হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করি, তোমরা একটু রিডিং পড়ে ফেলবা। বুঝছো? এই অংশগুলো জাস্ট রিডিং। এটা নিয়ে আমি আর খুব বেশি একটা সময় নষ্ট করব না ভাই, এটা জাস্ট রিডিং। আচ্ছা, এই তো রিডিং পড়ে ফেলবা। এই যে দেখো, ফ্লোরেসেন্ট পদার্থ যদি এই অল্প সময়ের মধ্যে আসে তাইলে হচ্ছে তোমার ফ্লোরেসেন্স। তারপরে দেখো ফসফোরেসেন্স, যদি এই টাইমটা একটু বেশি লাগে তাহলে ওটাকে আমরা বলি ফসফোরেসেন্স। আর লুমিনেসেন্স আমি কিন্তু বলে দিচ্ছি। দেখো ভাই, লুমিনেসেন্স মানে হচ্ছে যেটা জ্বলে ওটাই হচ্ছে লুমিনেসেন্ট সাবস্টেন্স। আচ্ছা, আমি হালকা করে একটু বলে দেই। বুঝছো? তোমরা আমার কথা বুঝতেছো কিনা? দেখো, লুমিনেসেন্স এখানেই আছে, স্লাইডের মধ্যেই আছে। লুমিনেসেন্স মানে হচ্ছে যেটা জ্বলে ভাই, ওটাই হচ্ছে লুমিনেসেন্স। দেখো এই এই বস্তুটা জ্বলতেছে না? এটা কি একটু জ্বলতেছে না? জ্বলতেছে। তো এই যেটা জ্বলে সেটাকে আমরা বলি লুমিনেসেন্ট সাবস্টেন্স। এখন এটা হচ্ছে দুই প্রকার। এই লুমিনেসেন্ট সাবস্টেন্স হচ্ছে দুই ধরনের। এই যে শতপ্রভা হচ্ছে দুই ধরনের ভাইয়া। একটা হচ্ছে অনুপ্রভা, যেটাকে আমরা বলি ফসফোরেসেন্স। আর এটা হচ্ছে প্রতিপ্রভা বা ফ্লোরিসেন্স। ঠিক আছে? তো ফ্লোরিসেন্স আমরা কখন বলি? ফ্লোরিসেন্স আমরা তখনই বলি যখন এই ইলেকট্রনটা উপরে ওঠার পরে জাস্ট এত সময়ের মধ্যে 10⁻⁶ থেকে 10⁻⁸ সেকেন্ডের মধ্যে যদি ফিরে আসে, তাহলে এটাকে আমরা বলি ফ্লোরিসেন্স। আর যদি, খেয়াল করো, আর যদি একটু বেশি সময়, ধরো যে ইলেকট্রনটা উপরে গেল, মনোযোগ, যাওয়ার পরে নিচে আসতে একটু দেরি করলো,
দেরি করলো মানে দেখো tan ইনভার্স 4 থেকে প্রায় 10 সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত, এটা কিন্তু অনেক সময়। তো যদি কিছু অপেক্ষা করার পর যে নিঃসৃত হয় বা এই ইলেকট্রনটা যদি নিচের দিকে আসে, এটাকে আমরা বলি ফসফোরেসেন্স। আমি কিন্তু একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা তোমরা একটু ভালো করে লিখে ছবি তুলে গ্রুপে জমা দিবা। বুঝতে পারছো? এই হোমওয়ার্ক বুঝছো কিনা বলো, হোমওয়ার্ক বুঝছো কিনা বলো। হ্যাঁ, বানানটা ভুলিস, SC হবে, SCENC হবে। আচ্ছা, এই বুঝছো সবাই? দেখো কত কিছু তোমরা শিখে ফেলতেছো। অ্যাকচুয়ালি আমি না কলেজে থাকতে বা তোমাদেরকে আমি এখন যা পড়াই, আমরা নিজেরাও কিন্তু কলেজে এত কিছু শিখি নাই, বুঝছো? তো আমরা কলেজে একটু কমই পারতাম, বাট তোমরা এখন তোমাদেরকে এত কিছু আমরা শিখাই দিচ্ছি যে দেখা যায় আমাদের থেকেও তোমরা বেশি পারবা, মানে ওই লেভেলে আমরা যতটুকু শিখছিলাম তার চেয়ে তোমরা বেশি পারবা। আচ্ছা, আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো ভাইয়া, এই লুমিনেসেন্ট সাবস্টেন্স হচ্ছে ওই ধরনের সাবস্টেন্স যারা কিনা জ্বলে, যারা জ্বলে তাদেরকে আমরা বলি লুমিনেসেন্ট সাবস্টেন্স বা শতপ্রভ, মানে যে নিজে নিজে জ্বলে যায় বা যে নিজে নিজে জ্বলতে পারে তাকে আমরা বলি লুমিনেসেন্ট সাবস্টেন্স। আর এটাই হচ্ছে তোমার দুই ধরনের, শতপ্রভা দুই ধরনের, একটা হচ্ছে তোমার ফ্লোরেসেন্স, আর আরেকটা কি ফসফোরেসেন্স, ফসফোরিসেন্স। তো আমরা জানি লুমিনেসেন্স বা ফসফোরেসেন্স কিভাবে তৈরি হয়, ইলেকট্রন উপরে যায় আবার যখন নিচে নেমে আসে শক্তি ছেড়ে দেয়, এইভাবে হয়। তো খেয়াল করে দেখো ভাইয়া, শক্তি ছেড়ে দিতে যদি অতি অল্প সময় লাগে, 10⁻⁻8 অথবা 10⁻⁶, যদি অনেক অল্প সময় লাগে, বুঝছো, এটাকে আমরা বলি ফ্লোরেসেন্স। আর ধরো যদি একটু বেশি সময় লাগে, ধরো যে এরকম 10⁻⁴ থেকে 10 সেকেন্ড পর্যন্ত, তার মানে 10 সেকেন্ড কিন্তু বেশ ভালো সময়, যে ইলেকট্রনটা নিচ থেকে উপরের দিকে গেল আর এই অবস্থায় এই এক্সাইটেড স্টেটে সে 10 সেকেন্ড অপেক্ষা করলো, তারপরে নিচে নেমে আসলো। তার মানে যদি কিছুটা সময় নেয়, ওইটাকে আমরা বলি, ওই ঘটনাটাকে আমরা বলি ফসফোরেসেন্স। বুঝা গেল? এই তো। আচ্ছা, তো হ্যাঁ, লাইট যেটা জ্বলে, টিউবলাইট গুলোও কিন্তু তোমার এই তো লুমিনেসেন্সের উদাহরণ। বুঝতে পারছো? আচ্ছা, আমি কোন কলেজে পড়ছি? আমি ঢাকা রেসিডেন্সিয়ালে পড়ছি। আচ্ছা, আর বায়োলুমিনেসেন্স হচ্ছে যদি একটা বায়োলজিক্যাল সিস্টেমে, যেমন জোনাকি পোকা, এই কি যেন, লুসিফারেজ এনজাইমের প্রভাবে সে লুসিফেরিন তৈরি করে, তো লুসিফেরিন তৈরি করার কারণে সে জ্বলে। তো যদি কোনো বায়োলজিক্যাল সিস্টেম নিজে নিজে জ্বলে, ওটাকে আমরা বলি বায়োলুমিনেসেন্স। বুঝা গেল? আচ্ছা, তো আজকের মেইন যে টপিক সেটা হচ্ছে ভাইয়া তোমার দ্রাবক নিষ্কাশন। সবাই লিখো, সবাই খাতায় লিখো। ল্যাটিস শক্তি আমি বলবো না সময় পেলে, এখন আজকের টপিকটা লিখো। সবাই লিখছো? লিখছো আশা করি। তো এখন আমি তোমাকে লিখে লিখে এই দ্রাবক নিষ্কাশনটা বুঝাবো। দেখো, লিখে ফেলো। দ্রাবক নিষ্কাশন একটি পৃথকীকরণ পদ্ধতি। লিখো ভাইয়া, দ্রাবক নিষ্কাশন একটি কি পৃথকীকরণ পদ্ধতি, পৃথকীকরণ পদ্ধতি মানে সেপারেটিং টেকনিক। আমরা কি করব, ধরো একটা মিশ্রণ আছে, পানির মধ্যে ধরো যে আয়োডিন দ্রবীভূত আছে, আমরা কি করতে চাই, এই আয়োডিনটাকে নিষ্কাশন করতে চাই। যেমন, উদাহরণ লিখো, যেমন, যেমন পানিতে দ্রবীভূত
আয়োডিনকে পানি থেকে পৃথকীকরণ, অথবা আরো আছে, আরো আরো উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো যে বাতাসে আমাদের গাছের নির্যাসের মধ্যে বিভিন্ন ঔষধ দ্রবীভূত থাকে, ঠিক আছে? উদ্ভিদ নির্যাস থেকে উদ্ভিদের নির্যাস থেকে উদ্ভিদের নির্যাস থেকে আমরা বিভিন্ন তেল সংগ্রহ করতে পারি, অথবা ধরো যে ঔষধ সংগ্রহ করতে পারি। ঔষধ পৃথকীকরণ, ঔষধের পৃথকীকরণ। তার মানে তোমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া হয়েছে। হ্যাঁ, আমি যা লিখবো সব লিখবা, একদম সব কপি করে ফেলবা। একটা প্রিলিমিনারি আইডিয়া হচ্ছে কি, দ্রাবক নিষ্কাশন আমরা করি পৃথক করার জন্য কোনো কিছুকে। একটা সলিউশনের মধ্যে নানান কিছু দ্রবীভূত থাকে, তো আমরা কি করতে চাই, যেটা দ্রবীভূত অবস্থায় আছে এটাকে আমরা পৃথক করতে চাই। ঠিক আছে, আমরা পৃথক করতে চাই। যেমন ধরো যে আমরা পানির মধ্যে আয়োডিন দ্রবীভূত আছে, আমরা আয়োডিনটাকে পৃথক করতে চাই পানি থেকে। উদ্ভিদ নির্যাস, বিভিন্ন উদ্ভিদের মধ্যে ধরো যে হ্যামলক নামে একটা গাছ আছে যার মধ্যে অ্যালকালয়েড একটা ঔষধ আছে। তারপরে তোমরা সেনা পাতা দেখছো, সেনা পাতার মধ্যে এক ধরনের নির্যাস থাকে যেটা কিনা আমাদের পেটের জন্য ভালো। ঠিক আছে, নানান ধরনের উদ্ভিদে ধুতুরা গাছের মধ্যে একটা অ্যালকালয়েড আছে যেটা হচ্ছে তোমার হ্যালুসিনেশন তৈরি করতে পারে। বুঝছো, নানান ধরনের গাছ আছে। তো উদ্ভিদের নির্যাস হচ্ছে উদ্ভিদের পাতার যে রস ওইটাই। তো এই নির্যাস থেকে আমরা কি করব, বিভিন্ন তেল সংগ্রহ করতে পারি অথবা ঔষধ সংগ্রহ করতে পারি। তোমরা বোটানিতে পড়ছো যে উদ্ভিদের নিঃসৃত কিছু পদার্থ আছে, অ্যালকালয়েড আছে, গাম আছে, লেটেক্স আছে, বিভিন্ন তেল আছে। এগুলাকে আমরা বলি তোমার সেকেন্ডারি মেটাবোলাইট। ঠিক আছে, এই সেকেন্ডারি মেটাবোলাইট থেকে আমরা নানান মূল্যবান পদার্থ আহরণ করতে পারি। তো আহরণ ভাইয়া কিভাবে করব? এই আহরণ করার পদ্ধতি হচ্ছে দ্রাবক নিষ্কাশন। হ্যাঁ, তুলসী গাছ, পাথরকুচি গাছ, এগুলো কিন্তু অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি একটু ইংলিশ টার্মটা শেখায় দিই। দ্রাবক নিষ্কাশনের ইংরেজিতে আমরা বলি সলভেন্ট, সলভেন্ট এক্সট্রাকশন, এক্সট্রাকশন, সলভেন্ট এক্সট্রাকশন। এখন তোমাদেরকে আমি একটু সমাস শেখাবো। ঠিক আছে, সমাস, সমাস। এই তোমরা সমাস সম্পর্কে জানো তো, তাই না? বাংলা গ্রামারে হয়তো বা তোমরা সমাস পড়ছো। সমাস মানে হচ্ছে একটা অনেক বড় একটা শব্দকে ছোট করে ফেলা। সমাস মানে হচ্ছে সংক্ষেপ। তো এই দ্রাবক নিষ্কাশন, এটা কিন্তু একটা সমাস সাধিত শব্দ, জানো? এটাকে আমি যদি একটু ভেঙে ফেলি, এটাকে আমি যদি ভেঙে ফেলি, তাইলে এটার ইয়ে দাঁড়াবে এরকম যে দ্রাবক, লিখো ভাইয়া লিখো, দ্রাবক দ্বারা নিষ্কাশন, দ্রাবক দ্বারা নিষ্কাশন, দ্রাবক দ্বারা নিষ্কাশন। বুঝতেছো? তৃতীয়া তৎপুরুষ সমাস, তাই না? হ্যাঁ, দ্রাবক দ্বারা নিষ্কাশন। তো আমরা এই যে নিষ্কাশনটা করব, এই যে আমরা আয়োডিনকে নিষ্কাশন করব, এই যে দেখো ভাইয়া আমরা আয়োডিনকে নিষ্কাশন করব, এই যে আমরা আয়োডিনকে নিষ্কাশন করব, এই যে আমরা বিভিন্ন তেল বা ঔষধকে নিষ্কাশন করব। এই যে তেল বা ঔষধ নিষ্কাশন বা আয়োডিন নিষ্কাশন আমরা কি দ্বারা নিষ্কাশন করব? অ্যান্সার হচ্ছে ভাইয়া বিভিন্ন প্রকার দ্রাবক দ্বারা নিষ্কাশন করব। ঠিক আছে, তো বিভিন্ন প্রকার দ্রাবক দ্বারা নিষ্কাশন করব। তাহলে সেই বিভিন্ন প্রকার দ্রাবক কি কি আছে? আমরা সবচেয়ে বেশি যে সমস্ত দ্রাবক ব্যবহার করি তারা হচ্ছে ক্লোরোফর্ম। এই যে দেখো ক্লোরোফর্ম, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। তারপর আছে কার্বন ডাইসালফাইড, এটার নাম কি? কার্বন ডাই অক্সাইডের মতোই কার্বন ডাইসালফাইড। তারপর আরো কি কি আছে? আরো আছে আমাদের ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। বুঝছো? তো আমরা সবচেয়ে বেশি এই কার্বন ডাইসালফাইডটাকেই ব্যবহার করি, এবং আমি নিজেও কাজ করছি কার্বন ডাইসালফাইড দিয়ে, ক্লোরোফর্ম দিয়ে। তো এই দ্রাবক গুলাকে আমরা ব্যবহার করি।
এই দ্রাবকগুলাকে আমরা কি করি, ব্যবহার করি। তো বলো এই পর্যন্ত যা যা বুঝাইছি তা বুঝছো কিনা। তো আমরা একটা মিশ্রণ থেকে একটা উপাদানকে পৃথক করব। তো উপাদানকে পৃথক করার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করব, যে টেকনিকে দ্রাবক ব্যবহার করি। দ্রাবকের সাহায্যে আমরা ওই বস্তুটাকে নিষ্কাশন করব। নিষ্কাশন করা মানে বের করে আনা। বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে কিভাবে 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 কাজটা করব, কার্যপ্রণালী। এই কার্যপ্রণালীটা নিয়ে এখন আমরা কথা বলবো, ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এবার আমরা একটু দ্রাবক নিষ্কাশনের কার্যপ্রণালী নিয়ে কথা বলবো। লেখো ভাইয়া কার্যপ্রণালী, আমরা কিভাবে এই কাজটা করি। কার্যপ্রণালী, কার্যপ্রণালী। দেখো এখানে আমরা প্রত্যেকটা টপিক ভেঙে 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 আলোচনা করব, ঠিক আছে? যেমন ক্রোমাটোগ্রাফি আছে। আল্লাহ, ক্রোমাটোগ্রাফি এমন একটা টেকনিক, যে টেকনিক নিয়ে কাজ করার কারণে এই পর্যন্ত 9 জন নোবেল পুরস্কার পাইছে। বুঝছো? ক্রোমাটোগ্রাফিও আমরা আলাদা একটা লেকচারে আলোচনা করব। আচ্ছা, তো দেখো ভাইয়া কার্যপ্রণালীটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। তো এটার জন্য আমি একটু ছবি টবি আঁকি কিছু। মনোযোগ, মনোযোগ। দেখো এটার জন্য আমাদের একটা ইয়ে লাগবে, বুলেট লাগবে। এই যে বুলেট, আমরা একটা বুলেট আঁকবো এখন। তোমরা আশা করি বুলেট বলতে কি বোঝায় এটা তোমরা জানো। বুলেট, এখানে নিচে ধরো কিছু একটা রাখা আছে, একটু উপরেই বানাই, এখানে নিয়ে যাই। আচ্ছা, মনোযোগ। আর নিচে আমরা একটা বিকারকে রেখে দিলাম, বিকারকে রেখে দিলাম। হ্যাঁ, আমি যা আঁকতেছি তোমরা তা আঁকো। এই যে একটা বুলেট, ঠিক আছে? একটা বুলেট। ওকে, কাজটা তো হইলো না। এই যে একটা বুলেট। এখন আমরা একটা উদ্ভিদের নির্যাস নিলাম না, আমরা সহজ একটা প্রথমে সহজ কাজ করি। আমরা পানি থেকে, দেখো ভাইয়া, আমরা পানি থেকে আয়োডিন নিষ্কাশন করি। এই হচ্ছে আমাদের কাজ। আমরা কি করব? পানি থেকে আয়োডিন নিষ্কাশন করব। একটু লিখো, সুন্দর করে লিখো। আমরা কি কি কাজ করব এই কাজগুলো লিখে রাখি। পানি থেকে আমরা আয়োডিন নিষ্কাশন করব, এই হচ্ছে আমাদের কাজ। তার মানে এখানে শুরুতে অনেক আমরা যেখান থেকে আয়োডিনটাকে নিষ্কাশন করব সেখানে রাখলাম। এই যে মনোযোগ, এর মধ্যে কি আছে? আয়োডিন আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা সলিউশন। এই সলিউশন থেকে আমরা আয়োডিনটাকে বের করব। হ্যাঁ, ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক। মনোযোগ দাও। এখানে শুরুতে আমরা কতটুকু নিলাম? আমরা ধরে নিচ্ছি ভিএমএল পরিমাণে নিলাম। ভিএমএল পরিমাণে কি নিলাম? এই শুরুতে যে পানিটা আছে, এই আয়োডিন এটা কিসের মধ্যে আছে? পানির মধ্যে দ্রবীভূত আছে। সবাই লিখো, এই আয়োডিনটা পানির মধ্যে দ্রবীভূত আছে কতটুকু? ভি পরিমাণে, ঠিক আছে? আচ্ছা, আর এখন প্রশ্ন হচ্ছে কতটুকু আয়োডিন আছে? আমরা ধরে নিচ্ছি যে W0 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। লিখো সবাই, আয়োডিন কতটুকু আছে? W0 পরিমাণে আয়োডিন আছে, এটা আমরা ধরে নিলাম। এই W0 পরিমাণে আয়োডিন আছে, এখান থেকে আমরা আয়োডিনকে বের করব। তো অ্যাজ দ্য নেম সাজেস্ট, দ্রাবক নিষ্কাশন অর্থাৎ দ্রাবক দ্বারা নিষ্কাশন। এবার আমরা কি করব? নতুন একটা দ্রাবক চুজ করব। আমরা ধরে নিচ্ছি নতুন দ্রাবকটা হচ্ছে কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইড দ্বারা নিষ্কাশন করব। তাইলে এই কার্বন ডাইসালফাইডকে আমরা কি করব? এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে অ্যাড করব। ধরো যে আমরা কার্বন ডাইসালফাইড অ্যাড করলাম, কার্বন ডাইসালফাইড বা নতুন যে সলভেন্টটা ব্যবহার করলাম সেটা হচ্ছে SmL, S মিলিলিটার। বুঝো কাহিনী? তো ভি মিলিলিটার শুরুতে ছিল, যার মধ্যে দ্রবীভূত আছে W গ্রাম আয়োডিন। তো এটাকে নিষ্কাশন করার জন্য আমরা এই কার্বন ডাইসালফাইডকে অ্যাড করলাম। বুঝছো? কতটুকু অ্যাড করলাম? S মিলিলিটার পরিমাণে অ্যাড করলাম।
এস মিলিলিটার পরিমাণে অ্যাড করলাম। এর পরের কাজ কি? অ্যাড করার পর এটাকে আমাদের এই এটাকে ঝাঁকাইতে হবে, ঝাঁকাতে হবে, ঝাঁকাতে হবে। আমরা কি করব জানো? এই মুখটাকে এবার বন্ধ করে দিয়ে এটাকে আমরা ঝাঁকাবো। মানে আমরা চিনি মিশাই না? ঝাঁকায় ঝুঁকায় চিনি মিশাই, ঠিক এইভাবে। ঠিক আছে? ঠিক এইভাবে এটাকে আমরা ঝাঁকাইতে থাকবো। ঝাঁকানোর পরে দেখা যাবে কি জানো? ঝাঁকানোর পর যেটা দেখা যাবে সেটা হচ্ছে এইখান থেকে কিছু পরিমাণে আয়োডিন উপরে নতুন দ্রাবকে যাবে। ঝাঁকানোর পর লিখো, প্রসেসটা বুঝতে হবে। ঝাঁকানোর পর কিছু পরিমাণে আয়োডিন নতুন দ্রাবকে গমন করবে, নতুন দ্রাবকে দ্রবীভূত হবে, নতুন দ্রাবক মানে হচ্ছে কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত হবে। তো আমরা ধরে নিচ্ছি নতুন দ্রাবকে যেটা গেল সেটা হচ্ছে তোমার ডাব্লিউ পরিমাণ। কতটুকু গেল? তো আমরা এখানে একটু ধরে নিচ্ছি, ধরি ডাব্লিউ পরিমাণ নিষ্কাশিত হয়। লিখো, ডাব্লিউ পরিমাণে নিষ্কাশিত হয়। আমরা ধরে নিলাম কি এই যে আগে ছিল ডাব্লিউ নট, এখন ডাব্লিউ পরিমাণে নিষ্কাশিত হয়েছে। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সুতরাং অনিষ্কাশিত কতটুকু আছে? এই মনোযোগ, অনিষ্কাশিত দ্রবের ভর, কথাটা বুঝো। শুরুতে ছিল ডাব্লিউ নট পরিমাণে দ্রব, এর মধ্যে ডাব্লিউ পরিমাণে নতুন দ্রাবকে নিষ্কাশিত হয়েছে। ঠিক আছে? তাহলে অনিষ্কাশিত কত? আগে ছিল ডাব্লিউ নট, নিষ্কাশিত হয়েছে ডাব্লিউ, তার মানে ডাব্লিউ নট মাইনাস ডাব্লিউ। হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে আমরা W1 ধরে নিব। একটা বিশেষ কারণে আমরা W1 ধরে নিব, এই কারণটা আমি একটু পরে বলতেছি। তো অনিষ্কাশিত যতটুকু আছে, অর্থাৎ যতটুকু এই পানির মধ্যে অবশিষ্ট আছে, সেটা হচ্ছে ভাইয়া তোমার W1, আর যতটুকু উপরে চলে গেছে ওটা হচ্ছে W। তাহলে আমি একটু এবার নতুন করে লিখে দেই, দেখো একটু লিখে দেই। এর মধ্যে এবার অবশিষ্ট আছে W1, আর উপরে নতুন দ্রাবকে চলে গেছে হচ্ছে তোমার এই ডাব্লিউ পরিমাণে চলে গেছে। দেখো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? আমাকে একটু জানাও ভাইয়া, এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। ইয়েস, তোমাদের ফুল সিলেবাস ভাইয়া, তোমাদের ফুল সিলেবাস। এখান থেকে ম্যাথ আসবে, এবং কি কি ম্যাথ আসবে সেটা আমি দেখাই দিব। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এবং এই প্রসেসটা যদি বুঝতে পারো, তোমরা ধরো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ওয়ান অফ দ্য টাফেস্ট টপিকস তোমরা শিখে ফেললা। দ্রাবক নিষ্কাশনের টপিকটা কিন্তু বেশ কঠিন। আচ্ছা, তাইলে দেখো, আগে ছিল ডাব্লিউ নট, ডাব্লিউ পরিমাণে নিষ্কাশিত হয়ে গেছে, মানে উপরে নতুন দ্রাবকে ডাব্লিউ পরিমাণে চলে গেছে, আর অবশিষ্ট আছে W1 পরিমাণে। এটা হচ্ছে অনিষ্কাশিত। আচ্ছা, তো এবার আমরা যেটা করব, আমরা এই যে কার্বন ডাই সালফাইডটাকে একটু আলাদা করে নিয়ে যাব। খেয়াল করো ভাইয়া, কার্বন ডাই সালফাইডটাকে আমরা কি করব? আলাদা করব। কিভাবে আলাদা করব? এই যে এই ইয়েটা আমরা খুলে দিব, স্টপ কর্কটা খুলে দিব। খুলে দিলে দেখো তো এই পানি সব নিচের দিকে নেমে আসবে না? এই কথা কথা শোনো, যখন আমি স্টপ কর্কটা খুলে দিব তখন পানি সব নিচের দিকে নেমে যাবে, কার্বন ডাই সালফাইড থাকবে। তখন সেই কার্বন ডাই সালফাইডটাকে আলাদা করব। কার্বন ডাই সালফাইড একটু তাপ দিলে বা কিছুক্ষণ রেখে দিলে ওটা বাষ্প হয়ে উড়ে যায়। তখন দেখো এর মধ্যে আয়োডিনটুকু থেকে যাবে। আমি আবারও বলি, দেখো ভাইয়া, এই পানির মধ্যে আয়োডিন দ্রবীভূত ছিল, আমি নতুন করে কার্বন ডাই সালফাইড দিয়ে এর মধ্যে ঝাঁকাইছি। ঝাঁকানোর কারণে ডব্লিউ পরিমাণে নিষ্কাশিত হয়েছে। তো আমি যেটা করব, এই পানিটাকে আলাদা করে নিব। দেখো এটা কিন্তু লেয়ার তৈরি হয়েছে। আর আমরা জানি কার্বন ডাই সালফাইড হচ্ছে অপোলার, কার্বন ডাই সালফাইড হলো গিয়ে অপোলার, তাই এটা পানির সাথে মেশে না।
আর পানি হলো গিয়ে পোলার। পোলার আর অপোলার কখনোই মিশে না। তো খেয়াল করো, এই দুইটা আলাদা একটা সেপারেট লেয়ার তৈরি করবে, ঝাঁকানোর পরে কিছুক্ষণ যখন তুমি রেখে দিবা, রেখে দিলে দেখবা পানি আর কার্বন ডাই সালফাইড দুটো একদম আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পর আমরা কি করব, পানিটাকে বের করে নিব। বের করে নিলে শুধু কার্বন ডাই সালফাইড থাকবে। কার্বন ডাই সালফাইডটাকে কিছুক্ষণ বাতাসে রেখে দিলে এটা বাষ্প হয়ে উড়ে যাবে, সেখানে আয়োডিনটুকু থাকবে। দেখো বোঝা গেল কিনা? বুঝছো? পানির মধ্যে যখন আয়োডিন ছিল সেখান থেকে তুমি সহজে বের করতে পারবে না সেটাকে। বুঝছো? তুমি যখন পানিটাকে তাপ দিবা, পানি তাপ দিলে আয়োডিনও তাপ দিয়ে বাষ্প হয়ে উড়ে যাবে। তার উপর আবার একটু তাপ দিলে বিক্রিয়াও হয়ে যেতে পারে। তো আমরা এই কাজ করব না। যাই হোক, তোমরা প্রসেসটা আশা করি বুঝতে পারছো। এইবার প্রশ্ন, কতটুকু নিষ্কাশিত হয়েছে? হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে কতটুকু নিষ্কাশিত হয়েছে? আমরা প্রসেস বুঝলাম, কিভাবে কিভাবে কাজ করতে হয়। এবার আমাদের কাজ হচ্ছে একটু ক্যালকুলেশন করা, কতটুকু নিষ্কাশিত হয়েছে এটা আমরা এবার ম্যাথ সলভ করে বের করব। ঠিক আছে, এবার আমরা কিছুক্ষণ ক্যালকুলেশন করব। মনোযোগ দিয়ে কথাটা শোনো ভাইয়া, মনোযোগ দিয়ে কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ পরিমাণে গেছে, কিন্তু আমাদের কিছু কাজকর্ম করতে হবে। আর একটা সূত্র বের করতে হবে, আমাদের সূত্র প্রমাণ করতে হবে। আমরা এখন একটা সূত্র প্রমাণ করব। মনোযোগ দাও সবাই, এবার খাতা কলম রেখে একটু মনোযোগ দাও। খাতা কলম রেখে কিছুক্ষণ একদম ব্ল্যাঙ্ক, বুঝছো? খাতা কলম রেখে বোর্ডের দিকে তাকাও কিছু সময়ের জন্য, খেয়াল করো। এবং যারা যারা আমি বলে দিচ্ছি, যারা যারা একটু কথাবার্তা বলতেছো, আশেপাশে ছোট ভাই বোন আছে, তাদেরকে বলো যে তোমরা একটু চুপ করো, বা কেউ যদি বড় থাকে কথাবার্তা বলে থাকে, কেউ যদি টিভি চালায় থাকে, বলো যে টিভিটাও বন্ধ করো, আমি খুব ইম্পর্টেন্ট একটা সূত্র শিখতে চাচ্ছি। দেখো, প্রথম কথা, কতটুকু নিষ্কাশিত হয়েছে তার জন্য একটা সূত্র আমরা প্রমাণ করব। খেয়াল করে দেখো ভাইয়া, শুরুতে এর মধ্যে ছিল ডাব্লিউ নট পরিমাণে, নিষ্কাশিত হয়েছে ডাব্লিউ পরিমাণে, অনিষ্কাশিত থেকে গেছে ডাব্লিউ ওয়ান পরিমাণে। তো এখন প্রশ্ন হচ্ছে, কার্বন ডাই সালফাইড মানে নতুন দ্রাবকে কতটুকু দ্রব যাবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? ভাইয়া এটা ডিপেন্ড করে হচ্ছে নতুন দ্রাবকে আয়োডিন বা দ্রবের দ্রাব্যতার উপরে। খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি নতুন দ্রাবকে আয়োডিনের দ্রাব্যতা হচ্ছে তোমার এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, সি নিউ। আর পুরাতন দ্রাবকে আয়োডিনের দ্রাব্যতা হচ্ছে সি ওল্ড। ভাই একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো। মানে পানির মধ্যে আয়োডিন ধরো সি মোল পার লিটার পরিমাণে দ্রবীভূত হতে পারে, আর নতুন দ্রাবকের মধ্যে সে সি নিউ পরিমাণে দ্রবীভূত হতে পারে। তো যেখানে দ্রাব্যতা বেশি, আমি আবারও বলি, যেই দ্রাবকে দ্রবের দ্রাব্যতা বেশি সেই দ্রাবকেই বেশি পরিমাণে গমন করবে। ধরো যে তুমি তেলের মধ্যে কিছু চিনি মিশায় রাখছো, তো দেখবা যে তেলের সাথে চিনি কিন্তু কখনোই মিশবে না। তুমি যদি এর মধ্যে পানি অ্যাড করে কিছুক্ষণ ঝাঁকাও, দেখবা যে সবগুলো চিনি পানির মধ্যে চলে গেছে। এর কারণ কি? কারণ হচ্ছে চিনিটা পানির মধ্যে বেশি দ্রবীভূত হয়। তার মানে এই নতুন দ্রাবকে দ্রবটা কতটুকু যাবে সেটা ডিপেন্ড করবে নতুন দ্রাবকে এই আমাদের আয়োডিনটা কতটুকু দ্রবীভূত হয় তার উপরে। আর এই যে দুইটা দ্রাবকে দ্রাব্যতা, নতুন দ্রাবকে দ্রাব্যতা আর পুরাতন দ্রাবকে দ্রাব্যতা, এই দুইটার অনুপাতকে আমরা বলি বন্টন গুণাঙ্ক, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। এই যে রেশিওটা দেখতেছো, এই রেশিওটাকে ভাইয়া আমরা বলি কি বন্টন গুণাঙ্ক বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তোমরা একটু এটা লিখে ফেলো, আর তোমাদের যাদের বই আছে তারা বই থেকেও দেখতে পারো। বন্টন গুণাঙ্ক নামে একটা টার্ম লেখা আছে, বন্টন গুণাঙ্ক। ইংরেজিতে যাকে বলা হয় ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। এবার তোমরা এটা লিখে লিখে নাও, বন্টন গুণাঙ্ক ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কেডি দ্বারা প্রকাশ করা হয় নতুন দ্রাবকে সেই দ্রব্যের দ্রাব্যতা ডিভাইডেড বাই পুরাতন দ্রাবকের দ্রাব্যতা। এই যে রেশিওটা দেখতেছো ভাইয়া, এই রেশিওটাকে আমরা বলে থাকি বন্টন গুণাঙ্ক। তাহলে তোমাদের কাজ থাকবে এই বন্টন গুণাঙ্কের সংজ্ঞাটা লিখে ফেলা। বন্টন গুণাঙ্কের সংজ্ঞা তোমরা লিখে আনবা
হোমওয়ার্কের মধ্যেই থাকবে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বই থেকে এই সংজ্ঞাটা লিখবা। ঠিক আছে, সংজ্ঞা। এটা তোমাদের আরেকটা হোমওয়ার্ক থাকলো, সংজ্ঞা। তাহলে আমি আবার বলি, নতুন দ্রাবকে দ্রবের দ্রাব্যতা ডিভাইডেড বাই পুরাতন দ্রাবকে দ্রবের দ্রাব্যতা। তো দুইটা দ্রাবকে উক্ত দ্রবের দ্রাব্যতার যে রেশিও বা অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলি বন্টন গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা। তাইলে আমরা দেখতে পাইছি বন্টন গুণাঙ্ক কেডি সমান নতুন দ্রাবকের দ্রাব্যতা সি নিউ ডিভাইডেড বাই সি ওল্ড, সি নিউ ডিভাইডেড বাই সি ওল্ড। সবাই একটু ঝটপট করে লিখে ফেলো, সি নিউ ডিভাইডেড বাই সি ওল্ড। এইখান থেকে আমাদের সূত্রের প্রমাণটা শুরু হবে, এইখান থেকেই প্রমাণটা কি হবে ভাইয়া, শুরু হবে। দেখো, এরপর আমরা লিখলাম সি নিউ, এই নতুন দ্রাবকে এটা কতটুকু দ্রবীভূত আছে। সবাই একটু মনোযোগ দাও। আমরা দেখতে পাইছি এই যে নতুন দ্রাবকে সে ডাব্লিউ পরিমাণে গেছে, এই যে দেখো ডাব্লিউ পরিমাণে গেছে, তার আণবিক ভর হচ্ছে এম, আর তার কত, আয়তন হচ্ছে এস। দেখো বুঝতে পারছো কিনা, আমরা ঘনমাত্রা সূত্র জানি। হ্যাঁ, সি দিয়ে লিখছি, জাস্ট ইচ্ছা হয়েছে। কারণ কি, দেখো আমি অলরেডি এস দিয়ে কিন্তু একটা পরিমাণকে দেখাই দিছি, এই জন্য আমি আর এস ব্যবহার করি নাই, আমি সি ব্যবহার করছি। বুঝতে পারছো, সি ব্যবহার করাতে কিন্তু খুব বেশি একটা ঝামেলা হয়ে যায় নাই। আচ্ছা, তাহলে আমি আবার বলি, এই যে দ্রাব্যতা এর যে ঘনমাত্রা সূত্র, সেটা হচ্ছে মোল পার লিটার, তাই না? উপরে ভর মোল সংখ্যা, নিচে কি আয়তন। আচ্ছা, নিচে আয়তন। আর সি ওল্ড দেখো আগের ইয়েতে কতটুকু দ্রবীভূত আছে। তো আগের ইয়েতে দ্রবীভূত আছে হচ্ছে তোমার W1। দেখো ভাইয়া W1, আর এটারও আণবিক ভর কিন্তু সেমই হবে, আর ডিভাইড বাই তার আয়তন হচ্ছে ভি। বলো এটা বুঝছো কিনা, উপরে মোল, নিচে হচ্ছে আয়তন, ইয়েস ভি। নতুনটা হচ্ছে এস মোল, এস মিলিলিটার, আর পুরাতনটা হচ্ছে ভি মিলিলিটার। এই যে দেখো, নতুনটা হচ্ছে এস মিলিলিটার, পুরাতনটা কি ভি মিলিলিটার। আচ্ছা, তো আমরা যখন এই দুটা রেশিও দেখবো, রেশিও দেখতে গেলে কিন্তু এমটা কাটাকাটি যাবে। তাহলে দেখো ভাই, এম কাটাকাটি যাবে, তাহলে ডাব্লিউ বাই এস, ডাব্লিউ বাই এস, আচ্ছা এটাকে আমি উপরে লিখি, ডাব্লিউ বাই এস, আর নিচে হচ্ছে W1 ডিভাইড বাই ভি। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। না, জান্নাতুল ফেরদৌস ডাব্লিউ নট হবে না, কারণ ডাব্লিউ নট তো শুরুতে যতটুকু ছিল, শুরুতে যা ছিল ওইটা। আর এখন কতটুকু অবশিষ্ট আছে, W1 পরিমাণে অবশিষ্ট আছে না, তোমার খাতায় দেখো W1 পরিমাণে অবশিষ্ট আছে, ওটা লিখছি। আচ্ছা, তারপরে মনোযোগ, খুব মনোযোগ। আমাদের দরকার হচ্ছে এই এই যে এই ডাব্লিউটাকে আমরা W1 আর W0 দিয়ে প্রকাশ করব। এই যে দেখেন ভাইয়া, এই ডাব্লিউটাকে আমরা W1 আর W0 দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো তো, এই মনোযোগ, আমরা কি কাজ করতে পারি, এই ডাব্লিউটাকে আমরা লিখতে পারবো, দেখো ভাইয়া ডাব্লিউটাকে লিখতে পারবো হচ্ছে W0 মাইনাস W1, W0 মাইনাস W1 ডিভাইডেড বাই এস, আর নিচে হচ্ছে W1 ডিভাইডেড বাই ভি। বলো এটা বুঝছো কিনা। আচ্ছা, নেটের কারণে অনেকের নাকি প্রবলেম হচ্ছে। কার প্রবলেম হচ্ছে? তানিশা সুলতানের প্রবলেম হচ্ছে। তাইলে লিভ নিতে পারো, যেহেতু বুঝতেই পারতেছো না, তুমি রেকর্ডিংটা দেখে ইয়ে করে ফেলবা, বুঝে নিবা। আচ্ছা, বলো বুঝা গেল কিনা। আলহামদুলিল্লাহ, এটা বুঝা গেল। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে রিশাফল করা। রিশাফল করে আমরা W1 এর সূত্রটাই বের করব। তাহলে দেখো, আমি যদি এটাকে একটু রিশাফল করি, রিশাফল করলে কি আসবে দেখো, কেডি, কেডি সমান, সবাই আমার সাথে লিখতে থাকো, আমরা একটু আড়াআড়ি গুণ করি, W0 মাইনাস W1 ডিভাইডেড বাই এস, আর এইখানে আসলে হচ্ছে W1 নিচে আছে,
আর আমাদের ভিটা গেল উপরে। এই দেখো বোঝা গেল কিনা, এই যে দেখো বোঝা গেল কিনা। ঠিক আছে, যারা বুঝতেছো না সমস্যা নেই, আমি আবার বুঝাবো না, আমি আবার বুঝাবো না, কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাই দেবো না, কোনোই সমস্যা নেই। আচ্ছা, একবার আমি এটা শেষ করি, তারপর আমি আবার বুঝাই দিব না। এবার দেখো, এবার আমি একটা কাজ করি, আর আর গুণ করে দিই, আর আর গুণ করি, আর আর গুণ। তাহলে আর আর গুণ করলে কি হবে? ডাব্লিউ নট ইন্টু ভি মাইনাস ডাব্লিউ ওয়ান ইন্টু ভি সমান কেডি এস ডাব্লিউ ওয়ান, কেডি এস ডাব্লিউ ওয়ান। দেখো বুঝলা কিনা? কেডিএস ডাব্লিউ ওয়ান একদম ক্লিয়ার? হ্যাঁ, অনেকের ক্লিয়ার, কিন্তু যারা হবে না আমি এই সমস্যা নেই ভাই, আর একবার বোঝাবো, তোমরা জাস্ট আপাতত একটু লিখো, তাইলেই হবে। তো আমাদের কাজ হচ্ছে ডাব্লিউ ওয়ানটাকে এক পাশে নেওয়া, তাহলে আমরা ডাব্লিউ ওয়ানটাকে এক পাশে নিয়ে নিই। তাহলে দেখো আমরা যদি ডাব্লিউ ওয়ানটাকে এক পাশে নেই, তাহলে আমরা কি পাবো? ডাব্লিউ ওয়ান ইন্টু ভি প্লাস হচ্ছে কেডি এস ডাব্লিউ ওয়ান সমান হলো গিয়ে ডাব্লিউ নট ইন্টু ভি। দেখো হইলো কিনা? ডাব্লিউ নট ইন্টু ভি। কাটছাট করতে হবে একটু। লেখা শেষ হলে জানাও। এরপরের লাইনটা আমি ডানে লিখবো। দেখো ভাই, এরপরের লাইনটা আমি একটু ডানে লিখতেছি। হ্যাঁ, এই যে কালারটা চেঞ্জ করে দিই আপনাদের চোখের সুবিধার্থে। এই তো, এরপর আমি কি করব? এরপর আমি ডাব্লিউ ওয়ানটাকে কমন নিব। ডাব্লিউ ওয়ানটাকে যদি আমি কমন নিই, তাহলে দেখো এখানে থাকতেছে ভি প্লাস কেডিএস, কেডিএস প্লাস ভি, আর এখানে থাকলো ডাব্লিউ নট ইন্টু ভি। এই যে দেখো, অনেক সহজ, অনেক অনেক সহজ। হ্যাঁ, অনেকে একদম শেষ করে ফেলছে, সেরা। তাইলে শেষমেশ ডাব্লিউ ওয়ান আমরা কি পাচ্ছি? ডাব্লিউ ওয়ান সমান পেয়ে যাচ্ছি ডাব্লিউ নট ইন্টু ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস ভি। এই যে দেখেন, বুঝলেন কিনা? দেখো এটা সবার আসে কিনা? না, প্রমাণ লাগবে না, প্রমাণ একদমই লাগবে না, কিন্তু তাও আজকের ক্লাসটা যেহেতু শুধু দ্রাবক নিষ্কাশন নিয়ে, তাই এটা আমরা ইয়ে করে দিচ্ছি। কেডিএস আগে আর পরে। ইস, এ কি ভাইয়া, যোগ আমরা জানি বিনিময় সূত্র মেনে চলে, তুমি এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা। আচ্ছা, সবার এটা আসছে? আচ্ছা, আর এখানে ডাব্লিউ ওয়ান যেন কি ছিল? এই ডাব্লিউ ওয়ানটা ছিল একবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত দ্রব্য। এই ডাব্লিউ ওয়ানটা হচ্ছে একবার নিষ্কাশনের পর, একবার নিষ্কাশনের পর, একবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত দ্রব্য, অনিষ্কাশিত দ্রব্য, অনিষ্কাশিত দ্রব্য, অর্থাৎ যেটা অনিষ্কাশিত অবস্থায় রয়ে গেছে সেটা। ঠিক আছে, অনেকে হয়তো বা এই ক্যালকুলেশন দেখে তোমরা ভয় পেয়ে যাচ্ছ যে হ্যাঁ কি কিছুই বুঝতে পারছি না। ভয় পাওয়ার কিচ্ছু নাই, তোমরা যথেষ্ট বড় হইতেছো আস্তে আস্তে, তো এরকম কিছু ক্যালকুলেশন করতে হবে। তো যাদের লেখা শেষ, আমি আবারও প্রথম থেকে আরেকবার রিক্যাপ করব, আরেকবার প্রথম থেকে রিক্যাপ করব, তোমরা মনোযোগ ধরে রাখো। হ্যাঁ, বই থেকে কিছু বোঝো নাই, বই থেকে পড়ার দরকার নাই, জাস্ট বই থেকে তোমরা প্র্যাকটিস করবা। তাহলে দেখো আমি আরেকবার বুঝাই দিচ্ছি। শুরুতে ছিল ডাব্লিউ নট, এখান থেকে আমরা নিষ্কাশন করব, তো দেখা গেল ডাব্লিউ ওয়ান পরিমাণে নিষ্কাশিত হয়েছে, আর অবশিষ্ট রয়ে গেছে ডাব্লিউ ওয়ান, যেটাকে আমরা এখনো নিষ্কাশন করতে পারি নাই। আচ্ছা, তো নতুন যে দ্রাবকটা, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, আর পুরাতন যে দ্রাবক তার আয়তনটা ছিল ভি। ঠিক আছে, এস আর হচ্ছে ভি।
তো এবার মনোযোগ দাও, নতুন দ্রাবকে কতটুকু দ্রবীভূত হবে আর পুরাতন দ্রাবকে কতটুকু দ্রবীভূত হবে, এই দুইটার রেশিওটাকে আমরা বলি বন্টন গুণাঙ্ক, নতুন ডিভাইড বাই পুরান। তো এই বন্টন গুণাঙ্কের মান যত বেশি হবে নিষ্কাশন কিন্তু ভাইয়া তত ভালো হবে। খেয়াল করবা, নতুন দ্রাবকে যত বেশি দ্রবীভূত হবে এই দ্রাবকটা দিয়ে আমরা তত বেশি নিষ্কাশন করতে পারবো। তো আমরা এমন ভাবেই দ্রাবক চুজ করব যার মধ্যে কিনা দ্রবটা অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হবে, তাই না, অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হবে। আর আরেকটা বিষয় দেখতে হবে, এই দুইটা দ্রাবক যেন পরস্পর মিশে না যায়। বুঝতে পারছো? একটা পোলার হইলে আরেকটাকে নিতে হবে অপোলার, এটা যদি অপোলার হয় তাহলে উপরেরটাকে নিতে হবে পোলার, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা হ্যাঁ, আমরা যত দ্রুত সম্ভব আগাবো, তোমরা টেনশন করো না। তো যেহেতু ডব্লিউ পরিমাণে নিষ্কাশিত হয়েছে, তাহলে অনিষ্কাশিত কতটুকু রয়ে গেছিল? অনিষ্কাশিত রয়ে গেছিল এই W1, অর্থাৎ W মাইনাস এই হচ্ছে তোমার W। এবার দেখো আমরা এই কেডি থেকেই মানটা শুরু করলাম, এই কেডি সি নিউ ডিভাইড বাই সি ওল্ড। দেখো ভাইয়া, নতুন দ্রাবকে এই ডব্লিউ পরিমাণে নিষ্কাশিত হয়েছিল, আর ডব্লিউ সমান হচ্ছে ডব্লিউ নট মাইনাস W1, তাই কিনা? নিষ্কাশিত দ্রব্য সমান হচ্ছে আগে যা ছিল মাইনাস অনিষ্কাশিত, এই তাহলে W নট মাইনাস W1 ডিভাইড বাই এস, কারণ এস হচ্ছে আয়তন। আচ্ছা, তারপরে দেখো পুরাতন দ্রাবকে কতটুকু ছিল, অলরেডি এতটুকু অবশিষ্ট আছে, পুরাতনের মধ্যে W1 অবশিষ্ট আছে আর তার আয়তন হচ্ছে ভি। কাজ শেষ। এরপরে আমরা যা করছি এটা একদম প্লেন যে করছি, অ্যালজেব্রা করছি, শুধু বীজগণিত করছি। দেখো আমরা আড়াআড়ি গুণ করছি, কিভাবে আড়াআড়ি গুণ করলাম? এই ভিটাকে উপরে নিচ্ছি, তাই না, এটা ডিগবাজি খেয়ে উপরে যাবে আর এসটা নিচের দিকে নামবে। এটা দেখো W1 ইন্টু এস, আর ভিটা উপরে গেল। তারপরে আমরা আড়াআড়ি গুণ করছি, এই তো আড়াআড়ি গুণ করছি, আড়াআড়ি গুণ করলাম। তো কেডিএস W1, এই তো কেডিএস W1, আর উপরে রয়ে গেছে W নট ইন্টু ভি, W1 ইন্টু ভি। তো আমাদের কাজ হচ্ছে W1টাকে আলাদা করা। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসে। তো W1 ইন্টু ভি প্লাস কেডিএস ইন্টু W1, W নট ইন্টু ভি। তো আলটিমেটলি আমরা একবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত দ্রব্য যতটুকু আছে সেটা খুঁজে বের করলাম। আচ্ছা ভাইয়া, তাইলে এই 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 সূত্রের মধ্যে একটু পরিচয়গুলো দেখো। একবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত W1, শুরুতে যা ছিল এটা কিন্তু প্রাথমিক, এটা কি, এটা হচ্ছে তোমার প্রাথমিক ভর যতটুকু ছিল, ইনটু উপরে যেন কাকে রাখলাম, উপরে ছিল হচ্ছে তোমার ভি, এটা দেখো ভাইয়া ভি, ডিভাইডেড বাই ভি কি ছিল, শুরুতে আমরা যতটুকু আয়তন নিলাম সেটা, নিচে হচ্ছে কেডি বন্টন গুণাঙ্ক, এই কেডি এর সাথে গুণ হবে নতুন দ্রাবক প্লাস হচ্ছে পুরাতন দ্রাবক, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, বইয়ের সূত্র লাগবে না, আমি সহজ করে দিছি। আচ্ছা, আমরা যদি দুইবার নিষ্কাশন করি, এই লিখো, দুইবার নিষ্কাশন করলে, সবাই লিখো, দুইবার নিষ্কাশন করার পর অনিষ্কাশিত দ্রব্য, ধরো আমরা একবার নিষ্কাশন করলাম, আরো তো কিছু অবশিষ্ট আছে, ধরো যে ওটার জন্য আমরা আবার নিষ্কাশন করলাম, তাইলে দেখো দুইবার নিষ্কাশনের পর যতটুকু অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে W2। আর এবার কিন্তু শুরুতে ছিল W1, খুব মনোযোগ দিয়ে দেখো, এবার কিন্তু শুরুতে W1 পরিমাণে ছিল, শুরুতে W1 পরিমাণে ছিল, তাই এটা হচ্ছে তোমার শুরু। আবারও সেম, ভি পরিমাণে ছিল পুরাতন দ্রাবক, কেডিএস ইন্টু নতুন দ্রাবক প্লাস হচ্ছে পুরাতন দ্রাবক। বলো এটা বুঝছো কিনা? এই আজকে কিন্তু আমি শুরুই করছি 9:30টার সময়, এটা মনে রাখতে হবে। ক্লাস টাইম কিন্তু 11টা পর্যন্ত ভাইয়া, ক্লাস টাইম কিন্তু 11টা পর্যন্ত। আচ্ছা, আর এটা যারা বুঝতেছো না বা এটা যারা মিস করতেছো, চরম মিস করতেছো, এটা খুব সুন্দর একটা সূত্র। আচ্ছা, W1 সূত্র বাংলা কি লিখবো? বাংলা লিখেই তো দিলাম। এবার খেয়াল করে দেখো, এই যে W1 এটা ছিল কি, দ্বিতীয়বার নিষ্কাশনের সময় ইনিশিয়াল পরিমাণ বা অনিষ্কাশিত যতটুকু ছিল। আর W1 এর সূত্রটা আমি আবার বসাই, W নট ইন্টু ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস ভি, আর সূত্র অনুসারে আগেই ছিল ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস ভি। দেখো তোমরা কি সুন্দর একটা সূত্রের ফরম্যাট পেয়ে যাচ্ছ।
খুব সুন্দর একটা সূত্রের ফরম্যাট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অলরেডি। তাইলে আমরা কি পাইছি? W নট ইন্টু ভি ডিভাইড বাই কেডিএস প্লাস ভি তার স্কোয়ার। এই তো W2 হলো গিয়ে এটা স্কোয়ার। তাইলে এইবার মনোযোগ, আমরা যদি ভাইয়া n সংখ্যক বার নিষ্কাশন করি, একই জিনিস n সংখ্যক বার, হ্যাঁ 11টা পর্যন্ত বাড়াইতে হবে, n সংখ্যক বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত দ্রব্য, লিখো সবাই লিখো, ওইটাকে আমরা বলবো WN। তোমরা হয়তোবা অলরেডি বুঝে গেছো যে n সংখ্যক বার নিষ্কাশন করলে কতটুকু অনিষ্কাশিত থাকবে। ঠিক আছে, তাহলে দেখো ইনিশিয়ালি ছিল W নট, আমি আবারও বলে দিচ্ছি, ভি হচ্ছে পুরাতন দ্রাবকের আয়তন ডিভাইডেড বাই কেডি হচ্ছে বন্টন গুণাঙ্ক, এস হচ্ছে নতুন দ্রাবকের আয়তন প্লাস ভি হচ্ছে পুরাতন দ্রাবকের আয়তন টু দি পাওয়ার n। সাবাস, সবাই পারছো, টু দি পাওয়ার n। কি সুন্দর একটা সূত্র, এটা উড়াধুরা একটা সূত্র, সেরা একটা সূত্র। আমরা এই সূত্র দিয়েই সব কাজ করব, এই সূত্র দিয়েই আমরা সবগুলা কাজ করব। তাইলে ভি হচ্ছে পুরাতন দ্রাবকের আয়তন, এস হচ্ছে নতুন দ্রাবকের আয়তন, আর কেডি হচ্ছে বন্টন গুণাঙ্ক, ডাব্লিউ নট হচ্ছে শুরুতে যতটুকু ছিল। হ্যাঁ, এটা সেরা একটা সমীকরণ, মানে এই জায়গাতে একটা অসীম ধারার মতো একটা ভাইব আসতেছে, তাই না? এটা নিয়ে আমরা অনেকগুলা ম্যাথ সলভ করব। তো লেখা শেষ হইলে ডান লিখো, আমরা এখন একটা একটা করে ম্যাথ সলভ করব। ইয়েস, পুরাই সেই। এই 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 যে ছবিটা তোমরা সবাই স্ক্রিনশট তুলে একদম গণহারে আজকে দিতে থাকবা, ঠিক আছে? তো আমি চাই মানুষজন, এই সমাজ, এই দেশ দেখুক যে আমরা কি কি পড়াচ্ছি, তোমরা কি কি শিখতেছো। আচ্ছা, তো স্কোয়ার কেন হয়েছে? কারণ দুইবার করছি। দেখো ভাইয়া, এই W2 হচ্ছে দুইবার করার কারণে যতটুকু অনিষ্কাশিত আছে, আর W1 মানে হচ্ছে দুইবার করার সময় ইনিশিয়ালি যা ছিল, ইনিশিয়ালি কি ছিল? W1 ছিল, তাই না? এখানে থাকবে আগে যতটুকু ছিল, আর এখানে হচ্ছে কতটুকু অবশিষ্ট আছে। তো দুইবার করার পরে প্রথমবারের পরে অনিষ্কাশিতটা হচ্ছে W1, তিনবার করা হলে এখানে হয়তো W2, চারবার করা হলে এখানে হয়তো W3, এরকম আর কি। আচ্ছা, তো আমরা ম্যাথ সলভ করি, এই সূত্রগুলো দিয়ে এখন আমরা ম্যাথ সলভ করব। তো এই যে আমরা যা যা বুঝাইছি, এই তো যা যা বুঝাইছি, যে প্রসেসগুলো আছে, এখানে কিছু ছবিও দেওয়া আছে। তাহলে চলো ভাই আমরা শুরু করে দিই আজকের ম্যাথ সলভ। এটা প্রথম ম্যাথ। দেখো সবাই রেডি কিনা? আশা করি সবাই রেডি। দেখো 100 মিলিলিটার জলীয় দ্রবণে 100 মিলিলিটার জলীয় দ্রবণে কিছু আয়োডিন দ্রবীভূত আছে। আমরা কি করলাম? 100 মিলিলিটার কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা জলীয় দ্রবণটি থেকে শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা গেলে কার্বন টেট্রাক্লোরাইড এবং পানিতে বন্টন গুণাঙ্ক কত? এই তো এই কেডি চাইছে, এই যে কেডিটা চাইছে, এই তো CCl4 এ আর নিচে হবে পানিতে। এই যে দেখো এই কেডি চাইছে। হ্যাঁ, তাহলে মোট কতটুকু নিষ্কাশিত হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, ভালো একটা প্রশ্ন করছো, ভালো প্রশ্ন করছো। তাহলে আমি এটা একটু তোমাদেরকে বুঝাই দেই। তাহলে ভাইয়া নিষ্কাশিত কতটুকু হয়েছে? অনিষ্কাশিত তো আমরা পাইছি, তাহলে নিষ্কাশিত কতটুকু হইলো? তাই না? এই প্রশ্নটা কিন্তু আসে, নিষ্কাশিত দ্রব্য। তাহলে ভাইয়া নিষ্কাশিত দ্রব্য W সমান হচ্ছে শুরুতে যা ছিল মাইনাস যতটুকু অনিষ্কাশিত আছে, এটাই তো। হ্যাঁ, তো শুরুতে যা ছিল, এই যে দেখেন ভাইয়া, শুরুতে ছিল W নট, আর n বারের পরে অনিষ্কাশিত রয়ে গেছে এটা, আর এটা সূত্র তো আমরা জানি, V ডিভাইড বাই KDS প্লাস V। সূত্র এখনই মুখস্থ করো, টু দি পাওয়ার n। তাহলে আমরা এই W টাকে যদি কমন নিয়ে নেই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 1 মাইনাস
ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস ভি টু দি পাওয়ার এন। এই তো আমরা চাইলে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এটাকে আরো অনেক কিছু করতে পারবো, বাট দরকার নাই। আচ্ছা, তাইলে এই হচ্ছে আমাদের নিষ্কাশিত দ্রব। নিষ্কাশিত দ্রব। তাহলে ভাইয়া, হ্যাঁ সুমাইয়া সুলতানা ঠিক আছে, W3 হলে W0 আর হচ্ছে টু দি পাওয়ার 3 হবে। আচ্ছা, এবার আমরা এটা সলভ করি। দেখো ভাই, এটা আমরা সলভ করি। এখানে বলে দিছে যে 90% আয়োডিন নিষ্কাশিত হয়ে গেছে। 90% কি হয়ে গেছে? নিষ্কাশিত হয়ে গেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি পূর্বের দ্রব্য ছিল W, আর W, দেখো W0, আর অনিষ্কাশিত কতটুকু আছে? দেখো ভাইয়া, এটা তো আমাদের লাগবে না, আমাদের জাস্ট এই কেডিটা বের করলেই চলবে। এই কেডি সমান, দেখো দুইটাই হচ্ছে 100 ml 100 ml। তো শুরুতে যতটুকু নিষ্কাশন হইলো ডিভাইড বাই এস, আগে যতটুকু অবশিষ্ট আছে ডিভাইড বাই ভি। তাহলে আমরা বসায় দেই। একটু মনোযোগ দিয়ে দেখো, এই এস আর ভি দুইটাই কিন্তু সেম 100 দেওয়া আছে। দেখো এটাও 100, এটাও 100, সুতরাং এটা কাটাকাটি। আলটিমেটলি থাকলো হচ্ছে W বাই W1। W হচ্ছে কতটুকু নিষ্কাশিত হইল, আর W1 হচ্ছে কতটুকু অনিষ্কাশিত রয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মনোযোগ, নিষ্কাশিত হয়েছে কতটুকু? 90%। 90%, তার মানে 90% অফ কার? W0। W0 এর 90% নিষ্কাশিত হয়ে গেছে। তাহলে অনিষ্কাশিত রয়েছে কতটুকু ভাইয়া? 10% না? 10% অফ W0। দেখো কত সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছে। তাইলে মনোযোগ, এই W0 কাটাকাটি গেল, পার্সেন্ট কাটাকাটি গেল, আমাদের হাতে থাকবে কি? আমাদের হাতে থাকবে হচ্ছে 90 ডিভাইডেড বাই 10। অ্যান্সার হচ্ছে 9। অ্যান্সার হচ্ছে 9। বলো বুঝতে পারছো কিনা? নতুন দ্রাবকে যতটুকু আছে প্রায় 90% নিষ্কাশন হয়ে গেছে, আর অনিষ্কাশিত রয়ে গেছে মাত্র 10%। 90% নিষ্কাশিত, 10% অনিষ্কাশিত। তো 90/10 সমান হচ্ছে 9। এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস শিওর, তোমাদের কলেজে কোথাও এই টপিকটা পড়ায় নাই। ইভেন আমাদের কলেজে এই টপিকটা পড়ায় নাই। বুঝছো? আচ্ছা, তো সমস্যা নাই, আমরা সব পড়াই দিব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এরপরেরটা, যারা বোঝো নাই সমস্যা নাই, এই ম্যাথগুলো সলভ করতে করতে তোমরা বুঝে যাবা। অনেকগুলো ম্যাথ রাখা হয়েছে। 100% দ্রাবক নিষ্কাশনের জন্য কতবার নিষ্কাশন করতে হবে? দেখো 100% নিষ্কাশনের পর অ্যান্সার হচ্ছে অসীম সংখ্যক বার। কারণ প্রতিবার নিষ্কাশন করলেও কিছু পরিমাণে অবশিষ্ট থাকবে, বাট আমরা যদি অসীম সংখ্যক বার নিষ্কাশন করি, এন এর ভ্যালু যদি ভাইয়া অসীম হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে একদম পুরো 100% নিষ্কাশন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এস আর ভি কিভাবে কাটাকাটি গেল? আচ্ছা, আমি বলে দিচ্ছি এস আর ভি কিভাবে কাটাকাটি গেল। এই এস এর ভ্যালু 100, ভি এর ভ্যালু 100। দেখো দিয়ে দিছে 100, দেখো দিয়ে দিছে, কোশ্চেনে দেওয়া আছে, এই জন্য কাটাকাটি গেল। আচ্ছা, তাইলে আমরা যখন দেখো একবার নিষ্কাশন করলে অবশিষ্ট থাকবে, দুইবার করলে অবশিষ্ট থাকবে, তিনবার করলে অবশিষ্ট থাকবে। তুমি যখন অসীম সংখ্যক বার নিষ্কাশন করবা তাইলে 100% নিষ্কাশন হয়ে যাবে। আর যদি অসীম সংখ্যক বার না করো তাহলে কিন্তু কিছু হইলে অবশিষ্ট থাকবে, এই আর কি। আচ্ছা, তারপরে এটা দেখো, একটি 200 ml এর জলীয় দ্রবণে 200 ml এর জলীয় দ্রবণে থাকা আয়োডিন, তার মানে বুঝতেই পারতেছো আমাদের ইনিশিয়াল যে আয়তন সেটা বলে দিছে 200 ml। ইনিশিয়াল যে আয়তন সেটা হচ্ছে 200 ml। এটাকে নিষ্কাশিত করার জন্য প্রতিবার আমরা 25 ml করে নিলাম। তার মানে নতুন দ্রাবক 25 ml।
নতুন দ্রাবক হচ্ছে 25 ml নিয়ে কতবার নিষ্কাশন করলে, এই যে দেখো ভাইয়া কতবার নিষ্কাশন করলে, তার মানে আমাদের n এর ভ্যালুটা বের করতে হবে। কতবার নিষ্কাশন করলে 99% নিষ্কাশিত হবে। এখানে কেডি এর ভ্যালু দেওয়া আছে। কেডি এর ভ্যালু কিন্তু অনেক বেশি, 86। কেডি এর ভ্যালু অনেক বেশি। আচ্ছা, বলো বুঝতে পারছো কিনা প্রশ্নটা? ক্লাসেই চ্যাপ্টার করাইছে এবং পরীক্ষাও নিছে, কিন্তু এভাবে টপিক ভেঙে ভেঙে বোঝায়নি। একদিনে দ্রাবক শেষ। আচ্ছা, এই তুলো তুলো তুলো, এই প্রশ্নটা তুলো, বেশ সুন্দর প্রশ্ন। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে 99% নিষ্কাশিত। তো 99% নিষ্কাশিত মানে কি? 99% নিষ্কাশিত এর মানে হচ্ছে, দেখো ভাইয়া, অনিষ্কাশিত যা আছে আর আগে যা ছিল, অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, নিষ্কাশিত যা হয়েছে ডিভাইডেড বাই আগে যা ছিল অনিষ্কাশিত, এটাই সমান কিন্তু 99%। এটা কি 99%? এবার মনোযোগ, আমাদের সূত্রে কি আছে? আমাদের সূত্রে ছিল n সংখ্যক বার নিষ্কাশনের পরে অনিষ্কাশিত দ্রব্য। ভাইয়া মনোযোগ দাও, অনিষ্কাশিত দ্রব্য। আব্দুল্লাহ মাত্র জিজ্ঞেস করতেছে কেডি কি জিনিস। ভাই এতক্ষণ ধরে কেডি পড়াইলাম, এখন বলতেছে কেডি কি জিনিস। আচ্ছা, তাহলে ভাইয়া এটা ছিল কি নিষ্কাশিত, তাই না? 99% নিষ্কাশিত হয়েছে। আচ্ছা, আমি যদি অনিষ্কাশিত নিয়ে কাজ করি, n সংখ্যক বার আমরা নিষ্কাশন করলাম, আর আগে যা ছিল এটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে মাত্র 1%, মাত্র 1%, 1%। বলো এটা বুঝছো কিনা? আর 1% মানে হচ্ছে 0.01, 0.01। আচ্ছা, আর আমি এই সূত্রটা লিখে দেই পাশে, W নট V ডিভাইড বাই KdS প্লাস V হোল টু দি পাওয়ার n। এইবার মনোযোগ দিয়ে দেখো, এই WN ডিভাইড বাই W নট, এই ভ্যালুটা হচ্ছে V ডিভাইড বাই KdS প্লাস V হোল টু দি পাওয়ার n। এই ভ্যালুটাই বসায় দিব। এখানে শুধুমাত্র তোমার ম্যাথমেটিক্সের এবিলিটি যাচাই করা হবে। V ডিভাইড বাই KdS প্লাস V হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 0.01। এবার এই আর কোনো প্যারাই থাকলো না। V এর ভ্যালু আমরা জানি 200 ডিভাইডেড বাই KD এর ভ্যালু হচ্ছে 86, আর S এর ভ্যালু আমরা জানি, S এর ভ্যালু হচ্ছে 25 প্লাস V এর ভ্যালু আবার দেখলাম 200 টু দি পাওয়ার n সমান 0.01। এই বলো বুঝতেছো কিনা? এটা কে কে বুঝছো আর কে কে বুঝো নাই? দেখো, এই ডাব্লিউটা ছিল নিষ্কাশিত দ্রব্য, তাই না? তো নিষ্কাশিত যদি হয় 99%, তাহলে ভাইয়া অনিষ্কাশিত কতটুকু আছে? 1% আছে, তাই কিনা? আর আমাদের সূত্রটাই বলতেছিল এটা, যে n সংখ্যক বার নিষ্কাশনের পরে অনিষ্কাশিত দ্রব্য WN। তো WN বাই ডিভাইড বাই W নট, আগে যা ছিল তার মাত্র 1% অনিষ্কাশিত রয়েছে, বাকি সব নিষ্কাশিত হয়ে গেছে। আর W নট, WN বাই ডিভাইড বাই W নট, এটা সূত্র আমরা পাশে লিখে দিছি, দেখো এটা। তো এটা সমানে হচ্ছে এটা, আমরা সবগুলা ভ্যালু বসাই দিচ্ছি, ভ্যালু বসানোর পরে এটা পাইছি। এবার আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটরে বসানো। আচ্ছা, 1% কিভাবে হয়েছে? 99% যদি নিষ্কাশিত হয়ে যায়, তাহলে অনিষ্কাশিত কতটুকু আছে? 1% আছে না, এটা। হ্যাঁ, দুইটাই ভলিউম না, তাহলে এস কেন? আচ্ছা, আমি এস দিয়ে প্রকাশ করছি আর কি, আহ, প্রকাশ করলাম জাস্ট। এটা নিয়ে কেন যে তোমরা এত বদার্ড হও? আচ্ছা, ভি এর ভ্যালু হচ্ছে 200, শুরুতে ছিল 200, তারপরে কেরিয়ার ভ্যালু 86 ইন্টু 25 প্লাস হচ্ছে 200। তাহলে এই ভ্যালুটা চলে আসে, আমি একটু ডান পাশে লিখি ভাইয়া, ডান পাশে লিখি, 0.0851
এত টু দি পাওয়ার n সমান যদি 0.01 হয় তাইলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত? তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? লগারিদম করতে হবে। তোমরা কি সবাই অ্যান্সার পেয়ে গেছো? তাহলে দেখো তো আমাদের লগারিদম করতে হবে না? লগ, আমরা জানি লগ, আর ভিত্তিটা হচ্ছে 0.0851 আর অ্যান্সারটা হচ্ছে 0.01। আচ্ছা, এবার আমরা লগে বসায় দিই। লগ, এই যে দেখো তোমাদের ম্যাথমেটিক্স এর ধারণার পুরা চূড়ান্তটুকু যাচাই করা হয়ে যাচ্ছে। 0.01, 1.869 বা 1.9। তাহলে আমরা n এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? n সমান হচ্ছে 1.9। তো 1.9 বলতে তো কিছু নাই। 1.9 সংখ্যক বার আসলে তুমি নিষ্কাশন করতে পারবে না, তোমাকে নিষ্কাশন করতে হবে 2 বার। হ্যাঁ, অ্যান্টিলগ দিয়ে হবে। এটাই। তাহলে 1.9 সংখ্যক বার বা 87, ইয়েস 1.87। তো 1.87 বলতে তো কিছু নাই, আমাদের কি করতে হবে? 2 বার করতে হবে, 2 বার নিষ্কাশন করতে হবে। তো n এর ভ্যালু হচ্ছে 1.87। তো এটাই হচ্ছে 2 বারের সমতুল্য। তো তুমি যদি 2 বার নিষ্কাশন করো তাহলে 99% নিষ্কাশিত হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, ক্যালকুলেশনটা কিভাবে করলাম? আচ্ছা ভাই, আমি দেখাচ্ছি। তোমরা হয়তোবা জানো a টু দি পাওয়ার x সমান যদি b হয় তাহলে লগ এর নিয়ম অনুসারে আমরা জানি লগ a বেস b সমান হচ্ছে x। এটা হচ্ছে লগ। তাহলে আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে এটা 0.0851। 0.851 টু দি পাওয়ার n সমান হচ্ছে 0.01। তাহলে দেখো তো সেই লগের সূত্র অনুসারে আমরা পেয়ে যাব n সমান হচ্ছে লগ, এখানে দেখো ভিত্তি কত? ভিত্তি হচ্ছে এটা, এত টু দি পাওয়ার n। তাহলে ভিত্তি হচ্ছে 0.08251, 0.851। আর অ্যান্সারটা হলো গিয়ে ইনপুট হচ্ছে এটা। তো এটা কি আমরা পেয়ে যাব 1.87, যেটাকে আমরা বলে ফেলবো যে 2, অর্থাৎ 2 বার নিষ্কাশন করতে হবে। ঠিক আছে, লগ এই কারণেই হইল। আচ্ছা, তো খেয়াল করো 99% যারা এখনো বোঝো নাই, 99% হয়েছে নিষ্কাশিত, আর বাকি যে 1% আছে 1% হচ্ছে অনিষ্কাশিত, এখনো অবশিষ্ট রয়ে গেছে। তাহলে দেখো অবশিষ্ট পরিমাণ হচ্ছে WN আর আদি পরিমাণ হচ্ছে W0। এটাই হচ্ছে এটা 1%, মানে 100 এর মধ্যে 1 গ্রাম আছে। শুরুতে যদি ভাইয়া 100 গ্রাম থাকতো, এখন অবশিষ্ট আছে জাস্ট 1 গ্রাম। এটাই ভাইয়া, এর চেয়ে সহজ করে আর বোঝানো আমার মনে হয় সম্ভব না। তো WN ডিভাইড বাই W0, এটাকে আমরা সূত্রে বসাইছি, সূত্রে বসায় n এর মানটা বের করছি। বলো তোমরা বুঝতে পারলা কিনা? ওকে, এরপরে দেখো, এরপরে 2টা ম্যাথ আছে, আমি একটা সলভ করে দিব, বাকি একটা তোমাদের হোমওয়ার্ক দিব। তো এখন তোমাদের কথা হচ্ছে দেখি কোনটা দেওয়া যায়। হেক্সেনের অনুকূলে বন্টন গুণাঙ্ক এত দেওয়া আছে, আমরা জটিলতা আছে হেক্সেন দ্বারা নিষ্কাশন। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ভাই, এটা ইজি। আর এবার আমি এটা সলভ করে দিব, জাস্ট একটা ম্যাথ আর করাবো, এটার পরেই ছুটি। আজকে একদম সেরা একটা কনসেপ্ট তোমরা শিখছো। আচ্ছা, ইউনিভার্সিটিতে যেও এটা কাজে লাগবে, বুঝছো? ইউনিভার্সিটিতে যেও কাজে লাগবে। হ্যাঁ, এটা আমরা করাই দিই। 1 লিটার জলীয় দ্রবণে 2 গ্রাম আয়োডিন আছে। তো আমরা কি করলাম? 50 ml কার্বন টেট্রাক্লোরাইড নিয়ে আমরা একবার ঝাঁকানো হলো, তার মানে আমরা একবার নিষ্কাশন করলাম। তারপরে 50 ml কে একবারে না নিয়ে আমরা 10 ml কে নিলাম। দেখো ভাই, 10 ml কে নিলাম, 5 বার ঝাঁকাইছি। তার মানে এই ক্ষেত্রে আমরা কাজ করছি, নিষ্কাশন করছি 5 বার। তো প্রশ্ন হচ্ছে
ফলাফল বিশ্লেষণ করো, মানে কোন ক্ষেত্রে বেশি নিষ্কাশিত হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে কোন ক্ষেত্রে বেশি নিষ্কাশিত হবে। আচ্ছা, কমন সেন্সে কি বলে একটু বলো তো। কোন ক্ষেত্রে বেশি নিষ্কাশিত হবে, এই কমন সেন্স কি বলে আমাকে একটু বলো দেখি। কোন ক্ষেত্রে বেশি নিষ্কাশিত হবে? 50 ml পুরাটা নিয়ে তুমি একবার নিষ্কাশন করছো, আর দ্বিতীয় ক্ষেত্রে 10 ml 10 ml 10 ml 10 ml 10 ml করে তুমি 5 বার নিছো, খরচ কিন্তু সেম। দেখো, প্রথমে তুমি 50 ml নিছো, দ্বিতীয় ক্ষেত্রে 50 ml নিছো, বাট দ্বিতীয় ক্ষেত্রে পরিশ্রমটা একটু বেশি করছো। তো ফরচুন ফেভার্স দ্য ইন্ডাস্ট্রিয়াস, এরকম আছে না, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তুমি যেখানে যত বেশি পরিশ্রম করবা সেখানে তত বেশি আউটপুট পাবা। তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কমন সেন্স বলে যে বেশি নিষ্কাশিত হবে, এবং অ্যাকচুয়ালি তাই, এটাই আমরা দেখব, এটাই আমরা দেখব। ইয়েস। আচ্ছা, ফলাফল বিশ্লেষণ করতে বলা হয়েছে, 10 বার নিলাম। তাহলে আমরা দেখো, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে লিখো, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে W1 W1 সমান, দেখো, V ডিভাইড বাই KdS প্লাস V, আর হচ্ছে W0 ছিল। তো এখানে আমি একটু বলে দিচ্ছি কোনটা কি পরিমাণে ছিল। ভি এর ভ্যালু, এটা এটা দাঁড়াও, এটা আমি বাম পাশে লিখে দিই। ভি এর ভ্যালু হচ্ছে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। তারপরে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমাদের এস এর ভ্যালু হচ্ছে, দেখো ভাইয়া, 50 ml, 50 মিলিলিটার। এটা হচ্ছে কখন, যখন n সমান 1। সবাই সুন্দর করে লিখো। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এস এর ভ্যালু কিন্তু ভাইয়া 10 ml, যখন আমাদের n সমান 5, যখন আমাদের n সমান 5। আচ্ছা, তারপরে কেডি এর ভ্যালু দেওয়া আছে, কেডি অনেক বেশি, অনেক বেশি দেওয়া আছে। আচ্ছা, কেডি এর মান যত বেশি, নিষ্কাশন হবে তত বেশি। তাহলে আমাদের কাজ বাকিটুক শেষ করে ফেলা। এই যে দেখো। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বের করি W1 একবার নিষ্কাশনের পর যতটুকু আছে, W0 ডিভাইড বাই V ডিভাইড বাই KdS প্লাস V হোল টু দি পাওয়ার 1 হবে, হোল টু দি পাওয়ার 1 হবে। তাহিদ বলল যে অবিশ্বাসনীয়। আসলে অবিশ্বাসনীয় বলতে কোনো শব্দ নাই ভাইয়া, হচ্ছে অবিশ্বাস্য। বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু পড়তে হবে, হ্যাঁ। উপমার ভুল প্রয়োগ, তো বিভিন্ন শব্দ ভুল সঠিক এগুলা পড়তে হবে। আচ্ছা, 1000 কই দেওয়া আছে, এই যে দেখো 1 লিটার দেওয়া আছে, 1 লিটার জলীয় দ্রবণ, ওইটাই দেওয়া আছে। তাহলে আমরা W1 বের করলাম, W1 কত আসবে, W0 দেওয়া আছে দেখো 2 গ্রাম, হ্যাঁ 2 গ্রাম দেওয়া আছে, 2 গ্রাম। আর ভি এর ভ্যালু হচ্ছে 1000, কেডি এর ভ্যালু হচ্ছে 86, 86 ইন্টু 1000 প্লাস এস এর ভ্যালু কত, প্রথম ক্ষেত্রে 50, আমরা 50 ml নিয়ে কাজ করলাম। তাহলে আমাকে বলো কত গ্রাম অনিষ্কাশিত আছে, এটা কিন্তু অনিষ্কাশিত, কত গ্রাম আসে প্রথম। তাহলে 2 ইন্টু 1000 ডিভাইড বাই 86 ইন্টু 1000 প্লাস 50 পয়েন্ট, আচ্ছা একটু ভুল করছি, এখানে হবে 50 আর এখানে 1000, 86 ইন্টু 50 KdS প্লাস V। হ্যাঁ, এই জায়গাতেই একটা গরমিল হয়ে গেছিল।
তার মানে একবার নিষ্কাশনের ফলে অবশিষ্ট থাকে এত, একবারের ফলে অবশিষ্ট থাকে এত, একবার নিষ্কাশন করলে অবশিষ্ট থাকে এত। তাইলে 5 বার নিষ্কাশন করলে কতটুকু অবশিষ্ট থাকে সেটা আমরা বের করে ফেলবো। আব্দুল্লাহ মনে হয় পরে জয়েন করছে। আচ্ছা, কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, এবার লিখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন 5 বার নিষ্কাশন করব, 5 বার নিষ্কাশন করলে W নট ভি ডিভাইড বাই কেডিএস প্লাস ভি টু দি পাওয়ার 5 হবে। 5 শুরুতে ছিল ভাইয়া 2 গ্রাম ইন্টু 1000 মিলিলিটার মানে 1 লিটার, এ হচ্ছে 86। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা 10 ml করে নিয়ে কাজ করছি, 10 ml নিয়ে কাজ করছি 5 বার। তাহলে এবার কি আসবে? এইবার কতটুকু অবশিষ্ট আছে আমরা দেখে ফেলবো। 1000 ডিভাইড বাই 86 ইন্টু 10 প্লাস 1000 টু দি পাওয়ার 5। আমার আগেই তোমরা বের করে ফেলছো, সাবাস। এটা হয়ে যায় এটা কত হয়? 0.0898 গ্রাম। হ্যাঁ, নিষ্কাশিত বের করে ফেলছো। আচ্ছা, সেই জ্যোতি সুলতানা, বেশ ভালো হয়েছে। তাহলে 2 মাইনাস অ্যান্সার করলে নিষ্কাশিত 1.91। সাবাস। তাহলে 5 বারের পরে নিষ্কাশিত কত? 5 বারের পরে নিষ্কাশিত হইল 2 মাইনাস 0.0898 গ্রাম, অর্থাৎ 1.91 গ্রাম। আর একবারের সময় কতটুকু নিষ্কাশিত হয়েছিল এখান থেকে যদি বের করো, তাহলে আমরা বলবো যে এই জায়গার নিষ্কাশিত কত। আরে জায়গায় নেই, সমস্যা নেই, নিচে আমি বের করি। তাহলে 2 মাইনাস 0.3773 1.6227 6227 এত গ্রাম। হ্যাঁ, ডান। তো প্রথমবার 1.6, দ্বিতীয়বার 1.9। তার মানে দেখা যাচ্ছে তুমি যত বেশি বার নিষ্কাশন করবা তত বেশি কি হবে? নিষ্কাশিত হবে। তাইলে আমরা একটা লাইন লিখেই ফেলতে পারি, একটা লাইন লিখেই ফেলতে পারি, মাল্টিপল এক্সট্রাকশন is better than, অথবা আমরা এইভাবে লিখে ফেলতে পারি is more efficient than single extraction. Multiple extraction is more efficient than single extraction. এই হচ্ছে গিয়ে কথা। সিঙ্গেল এক্সট্রাকশনের সময় আমরা পেয়েছিলাম 1.6227, আর মাল্টিপল এক্সট্রাকশনের সময় আমরা পেয়েছি 1.91 গ্রাম। তাইলে এবার বলেন আপনারা সবাই বুঝতে পারলেন কিনা? যদি বোঝা যায় তাইলে আজকের ক্লাস এখানেই শেষ। এবং আমি বললাম যেটা ওয়ান অফ দ্য টাফেস্ট টপিকস আপনাদের শেষ। এবং ওয়েল, কংগ্রেচুলেশন সবাইকে। অল ক্লিয়ার, একদম অল ক্লিয়ার। তো এটা হোমওয়ার্ক, আর সবাইকে অনেক বড় সড়ো একটা কংগ্রেচুলেশন। হইলো? তাহলে সবাই ভালো থাকো। অনেক লম্বা একটা জার্নি হয়ে গেল, রাত 11টা বাজতে নিল। তো লেট নাইট শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।